বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায়। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে আজ পাঠ করছি ৩২তম পর্ব। দুঃসাহসিক পলায়ন এবং দিল্লির অভিজ্ঞতা। দুঃসাহসিক পলায়ন। হোটেল নটরাজে ২ দিন ২ রাত। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে পরিকল্পনা অনুযায়ী আত্মসমর্পণ। ভারতীয় সরকারের সিদ্ধান্তে আমরা জেনারেল ওবান সিংয়ের হাতে। ব্রিগেডিয়ার নারাজ হলেন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। স্ত্রী একে রায়ের মাধ্যমে পরিচয় হলো তরুণ বাঙালি কূটনৈতিক জবাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেনের সাথে। ইন্টারগেশনের পালা শেষ। বাংলাদেশ প্রবাসী সরকারের সর্বোচ্চ প্রতিনিধি দলের আগমন প্রতীক্ষায়। হাতে কোনো কাজ নেই, ঠিক হলো বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখানো হবে। দিল্লি আগত প্রতিনিধি দল প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মুস্তাক আহমেদ এবং মুক্তিভোজের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট ওসমানীর কাছে আমাদের সোপর্দ করা হলো। প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে থেকে মুক্তি সংগ্রাম সম্পর্কে ব্রিফিং এর জন্য থাকতে হয়। দিল্লিতে ব্রিফিং শুরু হলো। পরিচিত হলাম মেজর সুরজ সিং এর সাথে পালাম বিমানবন্দর সংলগ্ন সেনানিবাসের ট্রেনিং ক্যাম্পে। ব্রিফিং, ট্রেনিং এবং ভারতীয় নীল নকশা। সবশেষ মুজিবনগর সরকারে যোগদানের জন্য কলকাতার পথে। শঙ্কিত পথে মনের বিক্ষিপ্ত চিন্তা। এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি ডিপো উড়িয়ে দেবার। কমান্ডো ট্রেনিং ছিল আমার। সিম্প্যাথেটিক ডেন্টোনেশনের মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে সাবটোস করে উড়িয়ে দেব ডিপো। তখন আমার এক বন্ধু ছিল ডিপোর ইনচার্জে। তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে। পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম। ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্স এর মেজর কাদেরের বাসায়। উদ্দেশ্য তাকে দিয়ে পরখ করিয়ে নেব ট্রেসটা ঠিক আছে কিনা। তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম। আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আটকে উঠলেন। বললেন, কি সাংঘাতিক, তোমার কি মাথা খারাপ হয়েছে ডালিম? তুমি কি বুঝতে পারছো না কি করতে যাচ্ছ তুমি? তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় কোয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে, তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। তাছাড়া তোমার এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এই ব্যাপারে তোমাকে এখানে কিছু করতে পারছি না, তোমাকে ইগনোর করতে পারি না। আমার অনুরোধ, তুমি আমাকে ভুল বুঝছো না। এখানেও হতাশ। ফিরে আসার আগ থেকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন আগে ভাগে তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এ ধরনের কাজ থেকে বিরত থাকব। আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলছিলাম। ইতিমধ্যে হঠাৎ করেই আমার বন্ধু একদিন বদলি হয়ে রাওয়ালপিন্ডি চলে গেল। আমার মাথায় বাজ পড়ল, আর বর্তমানে ডিপোতে আসা যাওয়াও বন্ধ হয়ে গেল। ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনা বাদ দিতে হলো। দুঃখ পেয়েছিলাম অনেক, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো। নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায়। ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দিব স্বাধীনতা সংগ্রামে। এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে। লনে বসে আলাপ করছিলাম দুজনে। হঠাৎ করেই নূর বলল, স্যার, ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছে, জরুরি আলাপ আছে। বললাম, ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব। নূর চলে গেল। কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছে কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে। ইতিমধ্যেই এসে গেছে নূর। ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম। গানের আওয়াজে আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম। কোনো ভনিতা ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল, ডালিম, আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে, সেখান থেকে বাংলাদেশ। আকবর বতির ছেলেদের সাথে তোমার যা দেখেছি বন্ধুত্ব আছে, তাছাড়া তুমি স্থানীয় অফিসার। এই ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। স্বল্পভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম, স্যার, আমিও পালাবার চেষ্টা করছি। ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো। আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে।
আমরা তিনজন কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলা চলবে না। সুযোগ মতো একদিন রিজিওনাল এক্সারসাইজ এরিয়া রিসার্চ করার উসিলায় ইউনিটে গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্তে জপ করে ফিরে এলাম। বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনেই খুশিতে আত্মহারা হয়ে উঠল।